আজকে আমাদের টপিক যা রয়েছে তা হচ্ছে বাজেট 2025 বাজেট সম্পর্কে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিন্তু জেনে নেব। এবং এই বাজেট আমরা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা অবশ্যই পাবো। বাজেটে যে সব গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ পরীক্ষার দিক থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আজকে দেখে নেব, এবং 50টা এমসিকিউ রয়েছে এবং তার সঙ্গে পিডিএফ পেয়ে যাবে আমাদের ESPM টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গিয়ে পিডিএফ ডাউনলোড করতে পারো। চলো শুরু করা যাক। দেখো কোয়েশ্চেন কি রয়েছে, সম্প্রতি সংসদে 2025-26 সালের কেন্দ্রীয় বাজেট কে উপস্থাপন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কে উপস্থাপন করেছেন, যে ভি অনন্ত নাগেশ্বরম, নির্মলা সীতারামন, না স্মৃতি ইরানি, নাকি দ্রৌপদী মুর্মু। তো সঠিক উত্তর হয়ে যাবে নির্মলা সীতারামন হয়ে যাবে সঠিক উত্তর। নির্মলা সীতারামন এখন আমাদের বর্তমান অর্থমন্ত্রী রয়েছেন, যিনি 8 নম্বর অর্থাৎ 8 কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন এবং সংসদে সবচেয়ে বেশি সময় ধরে বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই, সর্বোচ্চ 10 বার, এবং ইনি এই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেবলমাত্র আমাদের কতবার 8 বার আমাদের বাজেট পেশ করেছে। নেক্সট দেখো বাজেট 2025 সম্পর্কে কিছু তথ্য রয়েছে, যে একটি বাজেট আমাদের যা রয়েছে একটি বার্ষিক আর্থিক বিবৃতি। বাজেট বলতে কি বুঝি, বাজেট অর্থাৎ আমাদের এক বছরের, যেহেতু 25-26 মানে এক বছরের যা আর্থিক বিবৃতি, আর্থিক যে পরিকল্পনা সেটা দেওয়া থাকে। উপস্থাপিত করেন কে? সংসদে অর্থমন্ত্রী, অর্থাৎ বর্তমানে অর্থমন্ত্রী যিনি রয়েছেন সেটা হচ্ছে নির্মলা সীতারামন। এটি সরকারের আসন্ন অর্থ বছরের জন্য রাজস্ব এবং ব্যয়ের অনুদান করে থাকে, মানে রাজস্ব বা ব্যয়, আয় বা ব্যয়ের যে হিসাব সেই হিসাব আমাদের করে থাকে। বাজেট প্রস্তুতের জন্য নোডাল সংস্থা অর্থনৈতিক বিভাগের অর্থ মন্ত্রণালয় বিষয়সমূহ থাকে, এবং এই সাংবিধানিক যে বিধান আমরা কোথা থেকে জানতে পারি, অর্থাৎ ধারা নম্বর 112 আমাদের বাজেটের উল্লেখ রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বাজেট এর হিসাব উল্লেখ করা রয়েছে, এবং এই বাজেট মানে হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি। তারপরে দেখো কি রয়েছে, স্বাধীন ভারতের প্রথম বাজেট উপস্থাপিত করেন কে? স্বাধীন ভারতের প্রথম বাজেট উপস্থাপিত করেন R.K. শানমুখম সেট্টি, 26 নভেম্বর 1947 সালে। পরে কি রয়েছে দেখো, পরের প্রশ্ন, 2025-26 সালের কেন্দ্রীয় বাজেটের কয়টি ইঞ্জিন চিহ্নিত করা আছে, অর্থাৎ মেন কোটা ফোকাস, হাউ মেনি ইঞ্জিনস অফ ডেভেলপমেন্ট আর দ্য আইডেন্টিটি অফ দ্য ইউনিয়ন বাজেট 2025-26 যে কয়টি ইঞ্জিনের অর্থাৎ মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো মানে কটি রয়েছে, সেটা হচ্ছে আমাদের কি 4টি। সঠিক উত্তর হয়ে যাবে 4টি, অপশান বি। দেখো 4টি আমাদের এখানে দেওয়াই রয়েছে, যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, MSME আর ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট, এই 4টি ডেভেলপমেন্টের কথা আমাদের বলা হয়েছে। পরে দেখো আমাদের এই যে প্রিন্সিপাল নিয়ে বিকশিত ভারতের প্রিন্সিপাল নিয়ে, এই নীতি নিয়েই আমাদের কিন্তু এই বাজেট তৈরি করা হয়েছে। দেখো জিরো প্রভার্টি অর্থাৎ দরিদ্র দূরীকরণে মূল ভূমিকা পালন করবে, মানে এনশিওরিং নো ওয়ান লিভস বিলো দ্য পভার্টি লাইন। টার্গেট রাখেছে যে জিরো মানে দরিদ্র সীমার নিচে আর কেউ বসবাস করবে না। কোয়ালিটি এডুকেশন, প্রোভাইডিং অ্যাক্সেস টু হাই কোয়ালিটি এডুকেশন, অর্থাৎ হাই কোয়ালিটি এডুকেশন দেওয়ার চিন্তাভাবনা করেছে। আর কি রয়েছে, হেলথ কেয়ার অ্যাক্সেস, এনশিওরিং হাই কোয়ালিটি যে অ্যাফোর্ডেবল অ্যান্ড দ্য কমফোর্টেবল হেলথ কেয়ার দেওয়ার কথা বলেছে। আর কি রয়েছে আমাদের, স্কিল লেবার 100% স্কিল লেবার উইথ মিনিংফুল এমপ্লয়মেন্ট, তাহলে লেবারকে স্কিল করার কথা বলেছে। ওমেন্স ইকোনমিক পার্টিসিপেশন, অর্থাৎ 70% ওমেন ইন দ্য ইকোনমিক অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত করার কথা বলেছে। এগ্রিকালচারাল এক্সিলেন্স, ফার্মার্স মেকিং আওয়ার কান্ট্রি দ্য ফুড বাস্কেট অন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এই মূল টপিকগুলো অর্থাৎ আমাদের এই মূল টপিকের উপর বলেছে। আর এই নীতিতে সেটা হচ্ছে কি আমাদের বিকশিত ভারতের নীতি নিয়েই আমাদের চলছে। নেক্সট পরে 2025-26 সালে কেন্দ্রীয় বাজেটের থিম কী ছিল? তাহলে কেন্দ্রীয় বাজেটের থিম কী ছিল? সবকা বিকাশ, না আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত, না
অমৃতকাল। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি সবকা বিকাশ। আমরা তো প্রথমে দেখলাম যে সবকা বিকাশের নীতি নিয়েই আমাদের এই বাজেটটার প্রস্তুত করেছেন। আচ্ছা, পরে দেখো 2025 সালের কেন্দ্রীয় বাজেটে কোন গোষ্ঠীর উপর দৃষ্টি নিবদ্ধ করে উন্নয়নমূলক পদক্ষেপ প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ কোন কারা বেশি কাদের উপর দৃষ্টি রেখে আমাদের এই প্রস্তাব করা হয়েছে, বয়স্ক যুবক উদ্যোক্তা নাকি ছাত্র, বিজ্ঞান, কৃষক এবং গরিব, যুবক, অন্নদাতা না নারী। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, গরিব, যুবক এবং অন্নদাতা। এই চারটিকে রেখে এদের কথা মাথায় রেখে এই বাজেট প্রস্তুত করা হয়েছে। দেখো ফার্স্ট ইঞ্জিন এগ্রিকালচার, আমাদের প্রথম ইঞ্জিন আমরা তো জানলাম, প্রথম ইঞ্জিন কী রয়েছে আমাদের এগ্রিকালচার, সেই এগ্রিকালচার থেকে আমরা এরপর জানব। 2025-26 বাজেটের অধীনে যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আওতায় কয়টি কম কৃষি উৎপাদনশীল জেলার অন্তর্ভুক্ত করা হবে, মানে যেগুলো কম কৃষি উৎপাদনশীল জেলা সেগুলোকে অন্তর্ভুক্ত করা হবে, সেটা হচ্ছে 10, 75 নাকি 100 না 150। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের 100টি। আর আমাদের এই উপকৃত হচ্ছে 1.7 কোটি বা 1.7 কোটি কৃষক, এবং সেচ ফসল কাটার পর সংরক্ষণের সুবিধাও বৃদ্ধি করা হয়েছে বা বৃদ্ধি করবে। পরে দেখো 2025-26 সালের বাজেটে ঘোষিত আত্মনির্ভর ইন ডাল মিশন কোন ডালের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। এই ডাল মিশনে কোন ডালের উপর বা কোন ডালের উপর এই দৃষ্টি নিবদ্ধ করেছে বা দৃষ্টি রাখা হয়েছে, সেটা হচ্ছে তুর, উড়দ, মাসুর নাকি ছোলা, মুগ, মসুর ডাল নাকি উড়াদ, ছোলা না অড়হর। তো সঠিক উত্তর হবে আমাদের কিন্তু তুর, উড়দ এবং মসুর। ঠিক আছে, এই তিনটি ডালের উপর আমাদের এই বাজেট রয়েছে, অর্থাৎ আত্মনির্ভর ইন ডালের উপর যে আত্মনির্ভর ইন পালসেস মিশন, এই মিশনটা কিন্তু লঞ্চ করা হয়েছে, তুর, উড়দ এবং মাসুর। দেখো ডাল মিশনে আত্মনির্ভরতা 6 বছরের মিশন, স্পেশাল ফোকাস অন দ্য তুর, উড়দ অ্যান্ড মসুর, সেন্ট্রাল লিগেন্সি অ্যান্ড FED and CCF উইল বাই দিস 3 পালসেস অফ দ্য নেক্সট 4 ইয়ার। পরে দেখা হচ্ছে হোয়াট ইজ দ্য নিউ এনহান্সড কিষাণ ক্রেডিট কার্ড লিমিট অ্যাজ পার দ্য ইউনিয়ন বাজেট 2025, অর্থাৎ 2025-26 সালের বাজেট অনুসারে বর্ধিত কিষাণ ক্রেডিট কার্ডের সীমা কত, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের যে সীমা রয়েছে সেই সীমাটা কত পর্যন্ত রাখা হয়েছে, 3.5 লাখ নাকি 6 লাখ না 5 লাখ না 4 লাখ। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 5 লাখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। কেসিসির সীমা আগে কত ছিল, কেসিসির সীমা আগে ছিল 3 লক্ষ পর্যন্ত, সেই 3 লক্ষকে কত 5 লক্ষ পর্যন্ত করা হয়েছে, এবং 7.7 কোটি কৃষককে স্বল্প মেয়াদী ঋণ প্রদান করা হবে। নেক্সট দেখো কী রয়েছে 2025-26 সালে কেন্দ্রীয় বাজেটের ঘোষিত তুলা উৎপাদনশীল মিশনের মেয়াদ কত বছর, অর্থাৎ মেয়াদ কত বছরের জন্য, 5 বছর, 3 বছর, 7 বছর না 10 বছর। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু 5 বছর, 5 বছরের মিশন রয়েছে আমাদের তুলাকে নিয়ে। পরে রয়েছে 2025-26 সালে কেন্দ্রীয় বাজেট অনুসারে কোন রাজ্যে মাখানা বোর্ড প্রতিষ্ঠিত হবে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। তো সঠিক উত্তর হয়ে যাবে বিহার। বিহারের ক্ষেত্রে মাখানা বোর্ড গঠন করা হয়েছে, লক্ষ্য হচ্ছে মাখানার উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং মূল্য সংযোজনকরণের এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার উপর সংযোজনের বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, মাখানা বোর্ড এই জন্যে গঠন করা আছে। বিহার ক্ষেত্রে আমরা বেশি সুযোগ বা সুবিধা পেয়েছি এই বাজেটে, অর্থাৎ পিছিয়ে পড়া রাজ্য ছিল আগে, সেটাকে অনেক ক্ষেত্রে ওদের যাতে সুবিধা হয়, মানে সবকে সমান অধিকার আরও ক্ষেত্রে নিয়োগ করা আছে, আমরা দেখব। চলো নেক্সট, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য 12.7 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি নতুন ইউরিয়া প্ল্যান্ট কোথায় স্থাপন করা হবে, ইউরিয়া আসাম, বিহার, উড়িষ্যা আর নাকি রাজস্থান। সঠিক উত্তর হয়ে যাবে আসাম। আসামের মধ্যে আমাদের 12.7 লক্ষ মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি নতুন ইউরিয়া প্ল্যান্ট স্থাপন করা হবে। আচ্ছা, পরে কি রয়েছে দেখো সেকেন্ড ইঞ্জিন, অর্থাৎ MSME, এইখান থেকে আমরা প্রশ্ন দেখব। সেকেন্ড ইঞ্জিন MSMES। আচ্ছা, আমাদের দেওয়া আছে দেখো এখানে যে MSA নতুন শ্রেণী বিভাগ বা শ্রেণী বিন্যাসের মানদণ্ড এখানে দেওয়া আছে। মাইক্রো এন্টারপ্রাইজ কারেন্ট হচ্ছে 1, রিভাইজ করা হচ্ছে 2.5, স্মল এন্টারপ্রাইজে 10 আর 25, এবং মিডিয়াম এন্টারপ্রাইজে 50 থেকে 125 রিভাইজ করা হয়েছে। টার্ন ওভারে হচ্ছে কারেন্ট 5, রিভাইজ 10, 50, 100, 250 এবং 500 করা হয়েছে। দেখো মাইক্রো এন্টারপ্রাইজ কার্ডের অধীনে মাইক্রো এন্টারপ্রাইজগুলির জন্য কত ঋণ সুবিধা প্রদান করা হবে, 50 লক্ষ পর্যন্ত, 10 লক্ষ টাকা না 3 লক্ষ না
2 লক্ষ টাকা। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 5 লক্ষ টাকা পর্যন্ত। এখানে কি করা হয়েছে, 10 লক্ষ ক্ষুদ্র উদ্যোগের সাহায্যে 5 লক্ষ টাকা ঋণ দেওয়ার সুবিধা দেওয়া হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে যে 2025-26 সালের কেন্দ্রীয় বাজেট অনুসারে এমএসএমইদের জন্য নতুনদের ক্রেডিট গ্যারান্টি কভার কি? ক্রেডিট গ্যারান্টি কভার কি? 5 কোটি টাকা, 3 কোটি, না 7 কোটি, না 10 কোটি? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি অপশান ডি, 10 কোটি পর্যন্ত। ঠিক আছে, ক্যাজেন গ্যারান্টি কভার 5 কোটি থেকে 10 কোটি পর্যন্ত করা হয়েছে। ঠিক আছে, আর এটার মানেটাই হচ্ছে যে এমএসএমই ক্যান নাও অ্যাক্সেস হায়ার লোন অ্যামাউন্ট উইথ দ্য লেস রিস্ক। তাহলে কম রিস্কে আমাদের হায়ার লোন মানে বেশি পরিমাণে লোন দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, 2025-26 সালে কেন্দ্রীয় বাজেট অনুসারে চামড়া এবং পাদুকা প্রকল্পের আওতায় প্রত্যাশিত কর্মসংস্থানের সৃষ্টি কত? সঠিক উত্তর কোনটি? অপশান এ। সঠিক উত্তর হবে আমাদের অপশান এ, যেটা হচ্ছে 22 লক্ষ টাকা। এ কি বলছে, ফোকাস প্রোডাক্টেড স্কিম ফর লেদার্স অ্যান্ড ফুটওয়ার এক্সপেক্টেড টু দ্য জেনারেট 22 লাখ জব। আশা করা হয়েছে যে 22 লাখ জবের অপরচুনিটি রয়েছে এবং 4 লাখ করোড় টার্ন ওভার হবে, অর্থাৎ টার্ন ওভারের কথা 4 লাখ কোটি পর্যন্ত হবে। এক্সপোর্টেড অফ দ্য ওভার 1.1 লাখ করোড়। ঠিক আছে, বা কোটি। 2025-26 সালের বাজেট অনুসারে জাতীয় খাদ্য প্রযুক্তি ইনস্টিটিউট কোথায় প্রতিষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে আমাদের বিহারে কিন্তু আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠিত হবে। লক্ষ্য কি? কী লক্ষ্য রাখা হয়েছে? কৃষকদের আয় বৃদ্ধি করা এবং তরুণদের জন্য দক্ষতা, উদ্যোগ এবং কর্মসংস্থানের সুযোগ প্রদান করা। নেক্সট দেখো, দ্য নেক্সট অফ দ্য টয় হাব ইনকামিং মিশন বিকামস। ঠিক আছে, আমাদের এই যে টয় হাব, দ্য ইন্ডিয়াজ মিশন টু বিকাম এ গ্লোবাল টয় ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস ফোকাসেস অন দ্য ক্লাস্টার স্কিল অ্যান্ড সাস্টেনেবল ডিজায়ার। এরপরে আমাদের যেটা রয়েছে থার্ড ইঞ্জিন নিয়ে আমরা কথা বলবো। থার্ড ইঞ্জিন হচ্ছে কি? ইনভেস্টমেন্ট আমাদের রয়েছে থার্ড ইঞ্জিন। দেখো কি রয়েছে, 2025-26 সালের কেন্দ্রীয় বাজেট অনুসারে 5 বছরে 5টি আইআইটিতে কত আসন যুক্ত করা হবে? 5 বছরে আইআইটিতে কতটি আসন যুক্ত করা হবে? তো আমাদের আসন যুক্ত করা হবে, সঠিক উত্তর হয়ে যাবে 6500, মানে অপশান এ। এডিশনাল ইনফ্রাস্ট্রাকচার ফর 6500 মোর স্টুডেন্টস উইল বি ক্রিয়েটেড। ঠিক আছে, ইট উইল বি বুস্ট ইন্ডিয়ার টেকনিক্যাল এডুকেশন ক্যাপাসিটিকে অবশ্যই বুস্ট করবে। 2025-26 সালের বাজেট অনুসারে আগামী 5 বছরে সরকারি স্কুলে কয়টি অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে? অটল টিঙ্কারিং ল্যাব আমাদের স্থাপন করা হবে। সঠিক উত্তর হবে কিন্তু 50,000 আমাদের অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে, যার উদ্দেশ্যই হবে কি? টু বুস্ট ক্রিয়েটিভিটি, নিজস্বতা, ইনোভেশন এবং আবিষ্কারমূলক মনোভাব এবং সায়েন্টিফিক টেম্পার অ্যামাং দ্য ইয়াং মাইন্ডস। এই ইয়াং মাইন্ডের মধ্যে বা যুবক মাইন্ডের মধ্যে এই ক্রিয়েটিভিটি, ইনোভেশন, নতুনত্ব এবং বৈজ্ঞানিক ভিত্তিক যে চিন্তাধারার উন্মেষ, সেই উন্মেষ করার জন্য আমাদের এখানে এই অটল টিঙ্কারিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে। তরুণদের মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনা এবং বৈজ্ঞানিক মেজাজ বৃদ্ধি করা, এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। পরে কি রয়েছে, 2025 সালের বাজেটে শিক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন্দ্রের মোট কত ব্যয় করার কথা বলা হয়েছে? আমাদের 500 করোড় টোটাল। সঠিক উত্তর হবে 500 কোটি বা 500 কোটি টাকা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, এডুকেশন পারপাসে, কেবলমাত্র শিক্ষার জন্য এডুকেশন পারপাসে আমাদের কত? 500 কোটি টাকা খরচ করা হবে। দেখো, মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির জন্য কতগুলি অতিরিক্ত আসন ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর কোনটি? 10,000, 5,000, 15,000 না 8,000? সঠিক উত্তর হবে অপশান এ, 10,000। এই নেক্সট 5 বছরে, পরবর্তী 5 বছরে 75,000 সিট যুক্ত করা হবে প্রত্যেক মেডিকেল কলেজ এবং হসপিটালগুলোতে। পরে দেখো, কেন্দ্রীয় বাজেট অনুসারে 2025-26 সালের কতটি ক্যান্সার কেন্দ্র স্থাপন করা হবে? ক্যান্সার সেন্টার্স 100, 200, 150 না 250? তো সঠিক উত্তর হবে আমাদের অপশান বি। 200টা ক্যান্সার সেন্টার গঠন করা হবে। ঠিক আছে, ইন অল ডিস্ট্রিক্ট হসপিটালে। ঠিক আছে, প্রতিটি এই যে টু সেট আপ ইন অল ডিস্ট্রিক্ট হসপিটাল ইন দ্য 3 নেক্সট ইয়ার। 200 ক্যান্সার সেন্টার হবে 25-26-এ, উইল বি সেট আপ ফর দ্য অ্যাফোর্ডেবল ক্যান্সার ট্রিটমেন্ট। ঠিক আছে, পরে রয়েছে 2025 সালে কেন্দ্রীয় বাজেট অনুসারে ভারতীয় ভাষা পুস্তকের প্রকল্পের উদ্দেশ্য কী? অর্থাৎ ভারতীয় ভাষা পুস্তক স্কিম বা ভাষা পুস্তক প্রকল্প, এই প্রকল্পের
যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি? স্কুল এবং উচ্চশিক্ষার জন্য ভারতীয় ভাষার ডিজিটাল বই, একদম এটাই সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, স্কুল এবং উচ্চশিক্ষার জন্য ভারতীয় ভাষার ডিজিটাল বই সরবরাহ করা। নেক্সট, 100% কভারেজ অর্জনের জন্য জল জীবন মিশন, আমাদের কি জল জীবন মিশন, জল জীবনের মিশন মেয়াদ কত পর্যন্ত বাড়ানো হয়েছে? জল জীবনের মিশন কতদিন পর্যন্ত বাড়ানো হয়েছে? 26, 25 না 2030 না 2028? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 2028 পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন কী রয়েছে? আরবান চ্যালেঞ্জ ফান্ডের জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, 1 লাখ কোটি, 1 লাখ করোড়, 50,000 করোড়, 2 লাখ করোড় না 75,000 করোড়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1 লাখ করোড়। আচ্ছা, নেক্সট, 2025 সালের বাজেট, 2025 সালের কেন্দ্রীয় বাজেটে সমুদ্র উন্নয়ন তহবিল, এই সমুদ্র বা মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড, এটির ক্ষেত্রে প্রস্তাবিত পরিমাণ কত? 20,000 করোড়, 30,000 করোড়, 25,000 করোড় না 35,000 করোড়? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি অপশান নাম্বার সি, 25,000 করোড়। এই তহবিলটি কি বলা হয়েছে আমাদের? এই তহবিলটি দেশীয় জাহাজ নির্মাণ এবং অন্যান্য নীল জলের অবকাঠামো প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদী এবং কম খরচের আর্থিক সহায়তা প্রদান করবে এই তহবিলটি বা এই মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড থেকে। 2025 সালে কেন্দ্রীয় বাজেট অনুসারে বিকশিত ভারতের জন্য পারমাণবিক শক্তি মিশনের প্রস্তাবিত পরিমাণ কত? অর্থাৎ পারমাণবিক শক্তির জন্য কত? নিউক্লিয়ার এনার্জি মিশন ফর দ্য বিকশিত ভারত। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ, 20,000 করোড় টাকা। ঠিক আছে, SMRS বলতে স্মল নিউক্লিয়ার রিয়েক্টর জেনারেটর লেস দ্যান 300 মেগাওয়াট অফ ইলেকট্রিসিটি। পরের প্রশ্ন রয়েছে, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির জন্য উদ্যান প্রকল্পের অধীনে কতগুলি নতুন গন্তব্যস্থল তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? নিউ ডেস্টিনেশন কিসের আন্ডারে? উদ্যান স্কিমের মাধ্যমে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, হচ্ছে 120টি। আগামী 10 বছরে 4 কোটি যাত্রী পরিবহন করবার লক্ষ্যমাত্রা রেখেছে এই আমাদের উদ্যান স্কিমের মাধ্যমে বা উদ্যান। বিহারের জন্য স্পেশাল যে রয়েছে দেখো বিহারের জন্য যেটা করা হয়েছে, গ্রিনফিল্ড এয়ারপোর্ট এমটি ল্যান্ডের উপর ডেভেলপ করা হবে বিহারে। আচ্ছা, অ্যালং সাইড অফ দ্য এক্সপেনশন পাটনার উপরও খরচ করা হবে। এয়ারপোর্ট ব্রাউনফিল্ড এয়ারপোর্ট ইন বিটা, আচ্ছা, পাটনা ওয়েস্টার্ন কোয়ালি EMRS প্রজেক্ট দেওয়া হবে। ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর দ্য ইরিগেশন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট করা হবে কোন ক্ষেত্রে? ইরিগেশন ইনফ্রাস্ট্রাকচার ইন মিথিলাচান বিহারের মধ্যে। ঠিক আছে, ইরিগেশন ক্ষেত্রেও আমাদের করা হবে। তারপর দেখো, চ্যালেঞ্জ মোডের মাধ্যমে রাজ্যগুলির সাথে অংশীদারিত্বে সারা দেশগুলি কতগুলি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে? 50টি, 75টি, 100টি না 150টি? সঠিক উত্তর হয়ে যাবে 50টি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, ট্যুরিস্ট ডেস্টিনেশন। নেক্সট কি রয়েছে? কোন প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকায় সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ব্রডব্যান্ডের সাথে সংযুক্ত করা হবে? ব্রডব্যান্ড কানেক্টিভিটি দেওয়া হবে সেকেন্ডারি এবং প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারকে। সেটা হচ্ছে কোন নেট দ্বারা আমাদের বা কোন প্রকল্পের দ্বারা আমাদের হবে? সেটা হচ্ছে ভারতনেটের দ্বারা আমাদের কিন্তু এটা সংযুক্ত করা হবে। বেসরকারি খাত চালিত গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবন, এই 3টে জিনিস, রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন ইনিশিয়েটিভ, এটার ক্ষেত্রে আমাদের কত টাকা অ্যালট করা হয়েছে আমাদের? বা 20,000 করোড়। ঠিক আছে, নেক্সট, এরপর চলে এসেছে আমাদের ফোর্থ ইঞ্জিন আমাদের এক্সপোর্ট প্রমোশন। সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখব আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যে ঐক্যবদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম স্থাপন করা হবে তার নাম কি? ঠিক আছে, ইউনিফাইড ডিজিটাল প্ল্যাটফর্ম ফর দ্য ইন্টারন্যাশনাল ট্রেড সেট আপ করা হবে। সেটা হচ্ছে ডিজিটাল ট্রেড ইন্ডিয়া না? সঠিক উত্তর হবে আমাদের কিন্তু ভারত ট্রেড নেট, BTN এর সাহায্যে আমাদের করা হবে। দেখো, আদার্স কিছু মেজর হাইলাইট রয়েছে বা কিছু গুরুত্বপূর্ণ আছে, সেগুলো আমরা দেখে নেব। কোন আয়ের উপর সীমা আয়কর প্রযোজ্য? কোন আয়ের সীমার উপর কোনো আয়কর প্রযোজ্য হবে না? 10 লাখ, 12 লাখ, 15 লাখ না 20 লাখ পর্যন্ত কোনো তোমাকে আয়কর দিতে হবে না। তো সঠিক উত্তর হয়ে যাবে, আমরা এটা সবাই জানি, 12 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয়কর দিতে হবে না। ঠিক আছে, নেক্সট,
নতুন যে কর ব্যবস্থা হয়েছে 0 থেকে 4 নীল লাগবে না, তারপরে 4 থেকে 8 এরকমভাবে আমাদের কিন্তু এরকমভাবেই কিন্তু আমাদের যে কর সিস্টেম সেই সিস্টেমটা আমাদের বর্ধিত হয়ে যাচ্ছে উপর দিকে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা দেখো আমাদের যদি আমরা এখানে একটু জেনে নিই যে যদি ধরো আমাদের এখানে চার্ট দেওয়া রয়েছে, আমাদের কি রয়েছে দেখো, আমাদের যদি বার্ষিক আয় কারো 15 লক্ষ টাকা হয় আপনাকে কত টাকা কর দিতে হবে, এটা কি করে বুঝবে তুমি? তাহলে দেখো আমরা কি জানি যে 4 লক্ষ পর্যন্ত জিরো ট্যাক্স, 4 থেকে 5 লাখ পর্যন্ত 4 লাখের উপর 5% ট্যাক্স দিতে হবে। এই যে দেখো আমাদের ট্যাক্স রেটটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 4 লাখ 5% মানে 20,000, 4 লাখের 5% ট্যাক্স মানে 20,000 টাকা। ঠিক আছে, আর 4 লাখের 10% সে পরের 4 লাখ, দেখো আমাদের এখানে আমাদের কত, ধরো তোমার বার্ষিক আয় বা 15 লাখ টাকা হচ্ছে বা 15 লাখ টাকা রয়েছে, সেই 15 লাখ টাকা তোমাকে কেমনভাবে ট্যাক্স দিতে হবে? প্রথম 4 লাখে কোনো ট্যাক্স লাগবে না, জিরো ট্যাক্স লাগবে 4 লাখে। পরের 4 লাখের জন্য 5% ট্যাক্স লাগবে। তুমি যেহেতু 4 থেকে 8-এর ক্যাটাগরির মধ্যে পড়ছো, 5% আছে, তাহলে সেই পরের 4 মানে 8 হয়ে যাচ্ছে, প্রথম 4 আর পরের 4 মানে 8 হয়ে যাচ্ছে, মানে 5%। তাহলে সেই 4 লাখ টাকাটা পরবর্তী 4 লাখ টাকার জন্য 5% সুদ লাগছে, মানে ওটা 20,000 টাকার মতো হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো যে পরবর্তী 4 লাখ, দেখো 4 আর 4 8 হয়েছে, তাহলে 8 আর এই 4 লাখ, 8-এর পরে মানে 12 থেকে 16-র মধ্যে পড়ছে, তাহলে 12 থেকে যখন 16-র মধ্যে পড়ছে তখন তোমাকে কত 15% ট্যাক্স লাগবে। তাহলে যখন তোমাকে তাহলে 4 আর 4 8 হয়ে গেছে, 8 পড়ছে তখন 5 লাখ, তাহলে 8 আর 4 12 হয়েছে, 12 মানে 10% হয়েছে, তাহলে 10% ট্যাক্স লাগছে। 10% ট্যাক্স মানে হচ্ছে তোমার 40,000 টাকা। 4 লাখের উপর যদি 10% ট্যাক্স নেওয়া হয় তাহলে আমার কত লাগবে? 40,000 টাকা। এরপরে দেখো 3 4 12 আর 3 15 মানে 12 লাখের ট্যাক্স পড়ে গেছে, বেঁচে থাকছে 3 লাখ। তাহলে 3 লাখের উপর 3 লাখ যখন হচ্ছে 15 যখন পড়ে যাচ্ছে, দেখো 12 থেকে 15-র মধ্যে আমাদের কত পার্সেন্ট ট্যাক্স রয়েছে? 15% ট্যাক্স রয়েছে। তাহলে এই 15% ট্যাক্স তোমাকে 15% হারে দিতে হবে। 12 থেকে 15 লাখ আমার 3 লাখ টাকা তোমাকে 15% ট্যাক্স হবে, মানে 45,000 টাকা। এরপরে এর যে টোটালটা এই যে জিরো প্রথমে 4 লাখের জন্য, পরের 4 লাখ, 4 থেকে 5 লাখের জন্য, মানে টোটাল 8 লাখ, 20,000, 40,000 এবং 45,000। মোটমাট যে টাকাটা লাগছে, এই যে কে লিখেছি, কে মানে হাজার, তাহলে আমাদের এই টাকাটা কিন্তু আমাদের কি ট্যাক্স লাগছে, 1,05,000 টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে যদি 15 লক্ষ টাকা উপার্জন করা হয় বা আমাদের বার্ষিক আয় হয়ে থাকে। এটা হচ্ছে নিয়ম, বা এই অনুসারে আমাদের কিন্তু কাউন্ট হয়ে চলে। নেক্সট দেখো 2025 সালে কেন্দ্রীয় বাজেট অধীনে ক্যান্সার বা এছাড়া ক্যান্সার, দীর্ঘস্থায়ী এবং বিরল রোগের জন্য কতগুলো জীবনদায়ী ওষুধ সম্পর্কে ছাড় দেওয়া হয়েছে? সেটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের কি 36, অপশান নাম্বার এ 36, এই 36 উত্তর হয়ে যাবে। 36টি ড্রাগস অর্থাৎ 36টি ওষুধের ক্ষেত্রে আমাদের কিন্তু ছাড় দেওয়া হয়েছে। দেখো প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পে ইউপিআই লিঙ্কযুক্ত ক্রেডিট কার্ডের অধীনে রাস্তার বিক্রেতাদের জন্য ক্রেডিট কার্ডের সীমা কত পর্যন্ত করা হয়েছে? 25,000, 20,000, 15,000 না 30,000? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 30,000 পর্যন্ত। পিএম এসবান নিধি বা এসভিএ নিধি, সেটা হচ্ছে কি, এই স্কিম হচ্ছে পিএমএসভিএ মানে হচ্ছে স্টেট ভেন্ডর আত্মনির্ভর নিধি। ঠিক আছে, আত্মনির্ভর নিধি। এটা 2020 সালে লঞ্চ হয়েছিল, অর্থাৎ আমাদের 2020 সালে এটা হয়েছিল, এবং বাই কার দ্বারা হয়েছিল? হাউসিং অ্যান্ড দ্য আরবান অ্যাফেয়ার্সের দ্বারা আমাদের এই নিধি, এই প্রকল্পটি চলছিল, এবং এই জায়গায় 30,000 পর্যন্ত ক্রেডিট কার্ডের সীমা করা হয়েছে। জনবিশ্বাস বিল 2.0 এর অধীনে কয়টি বিধানকে অপরাধমূলক করার কথা বলা হয়েছে? হাউ মেনি প্রভিশন আর সেট টু বি দ্য ডিক্রিমিনালাইজড আন্ডার দ্য জনবিশ্বাস বিল 2.0 বা 2.0 যাই বলো। তাহলে আমাদের সঠিক উত্তর হবে যে 100-র বেশি, অপশান নাম্বার এ। নেক্সট দেখো কি রয়েছে, আরও 1 লক্ষ আবাসন প্রকল্প সম্পন্ন করার জন্য শামীম তহবিল 2.0-র অধীনে কত টাকা বরাদ্দ করে রয়েছে? সঠিক উত্তর হবে 15,000 কোটি টাকা বরাদ্দ করেছে। অর্থ আসবে কোথা থেকে? আমাদের এই অর্থ আসবে সরকার, ব্যাংক এবং বেসরকারি বিনিয়োগের কাছ থেকে আসবে, অর্থাৎ গভর্নমেন্ট, ব্যাংক অ্যান্ড প্রাইভেট সেক্টর থেকে এই টাকা আসবে। তারপরে দেখো কী রয়েছে, যে নতুন প্রস্তাবের অধীনে ভারতের বিমা খাতের জন্য নতুন বিদেশি যে বা এফডিআই যেটাকে বলি আমরা, এফডিআই, ঠিক আছে, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সীমা
90%, 75%, 80% না 100%? তো সঠিক উত্তর হয়ে যাবে 100%। এফডিআই মানে হচ্ছে কি এফডিআই মানে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে। কোন প্রতিষ্ঠানে অবকাঠামো খাতে কর্পোরেট বন্ডের জন্য আংশিক ঋণ গ্যারান্টি স্কিম স্থাপন করবে? NABFI। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আমাদের NABFID, ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট। SHG সদস্য এবং গ্রামীণ জনগণের ঋণ সহজতর করার জন্য কোন প্রতিষ্ঠান নতুন গ্রামীণ ক্রেডিট স্কোর সিস্টেম তৈরি করবে? সঠিক উত্তর হবে আমাদের কিন্তু অপশান সি, পাবলিক সেক্টর ব্যাংক বা PSBS। এটা আমাদের SHG দিকে সুবিধা পাবো। তারপর দেখো মেজর সোর্সেস অফ দ্য রেভিনিউ এবং এক্সপেন্ডিচার থেকে। আচ্ছা, রুপি কামস ফ্রম কোথা থেকে টাকা আসবে? ইনকাম দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে বোরোয়িং অ্যান্ড আদার লিয়েবিলিটিজ। তাহলে বোরিং থেকে আমাদের যেগুলো আসবে বা ধার করা থেকে যেটা আসে সেটা হচ্ছে 24%, 9% নন ট্যাক্স রিসিপ্ট হয় এবং 1% হচ্ছে নন ডেব্ট ক্যাপিটাল, 4% হচ্ছে কাস্টম, ঠিক আছে। আর আমাদের 17% হচ্ছে কর্পোরেশন ট্যাক্স থেকে। আবার আসছে কি জিএসটি এবং আদার্স থেকে আসছে আমাদের কিন্তু কত পার্সেন্ট? 18% জিএসটি এবং আদার্স ট্যাক্স থেকে। ইউনিয়ন এক্সারসাইজ থেকে ডিউটি থেকে 5% এবং ইনকাম ট্যাক্স থেকে আসছে 22%। এটা হচ্ছে আমাদের টাকা আসার সোর্স, কোথা থেকে কত টাকা আসছে। রুপিস গোজ টু মানে কোথায় যাচ্ছে এই টাকাটা, মানে কোন কোন খাতে কোন দিকে যাচ্ছে আর কি। দেখো আমাদের ইন্টারেস্ট পেমেন্ট, আমাদের যে টাকা ধার করেছিলাম তার জন্যে যে টাকা ধার করা হয় তাকে সেই টাকাটা শোধ করার জন্য ইন্টারেস্ট বাবদ 20% খরচ হয়, ঠিক আছে। এছাড়াও কী রয়েছে সেন্ট্রাল সেক্টর স্কিম ইনক্লুডিং সেন্ট্রালসের যে স্কিমগুলো রয়েছে সেই খাতে 16%। এছাড়াও আমাদের ওখান থেকে ওই যে ডিফেন্স এবং সাবসিডি রয়েছে এক্সক্লুডিং মানে ওইটার মধ্যেই। আচ্ছা, এরপরে 6% খরচ হয় কোথায়? মেজর সাবসিডি দেওয়ার জন্য যেটা খরচ হয়। তারপরে কি রয়েছে ডিফেন্সে 8% খরচ হয় আমাদের, ডিফেন্স ক্ষেত্রে 8% খরচ হয়ে থাকে। এছাড়াও স্টেট শেয়ার অ্যান্ড ট্যাক্সের ক্ষেত্রে আমাদের ডিউটির ক্ষেত্রে 22%, ফাইন্যান্স কমিশন অ্যান্ড আদার্স ট্রান্সফারের ক্ষেত্রে 8% আমাদের চলে যায়। সেন্ট্রালি স্পন্সার স্কিমের ক্ষেত্রে সেন্ট্রাল যে স্পন্সার করে তার ক্ষেত্রে চলে যায় এবং আদার্স এক্সপেন্ডিচার হচ্ছে 8% এবং পেনশনের ক্ষেত্রে আমাদের 4% চলে যায়। এই হলো আমাদের যে টাকা আয় হয়, অর্থাৎ যে টাকা এসেছিল সেই টাকা কোন কোন খাতে ব্যয় হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের টোটাল রিসিপ্ট আদার দেন বোরিং কত টাকা আমাদের আসে? 34.96 লাখ টাকা। ঋণ ছাড়া মোট প্রাপ্তি হয় 34, যেটা বলছি আমরা। টোটাল এক্সপেন্ডিচার অর্থাৎ টোটাল ব্যয় আমাদের কত হয়? 50.65 লাখ। তাহলে আমাদের নেট ট্যাক্স রিসিভ এস্টিম হচ্ছে 28.36 করোড় টাকা। ফিস্কাল রিসিট হচ্ছে 4.4% অফ জিডিপি এবং টোটাল গ্রস মার্কেটিং হচ্ছে 14.82 লাখ করোড়। রিসিপ্টে দেখো দেওয়া রয়েছে আমাদের কোথা থেকে কোন খাতা থেকে রিসিপ্ট আমাদের আসে, ঠিক আছে। এক্সপেন্ডিচার কোন কোন খাতে আমাদের কীভাবে ক্ষয় হয় সেটার আমাদের একটা বার ডায়াগ্রাম করা রয়েছে। পরে দেখো কী রয়েছে 2025-26 অর্থবছরে রাজস্ব ঘাটতি কত হতে পারে, মানে এর টার্গেট রাখা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 4.4% ফিস্কাল রিসিট। 24-25 4.8 রাখা হয়েছিল এবং এটা হচ্ছে আমাদের 4.4 অফ জিডিপি, টোটাল জিডিপির উপর। আচ্ছা, ডিফিসিট ট্রেন্ডিংটা ছিল আগে কত 6 থেকে কমে আমাদের নিয়ে আসা হচ্ছে। আচ্ছা, টোটাল ট্রান্সফার অফ দ্য স্টেট অ্যান্ড ইউটি, স্টেট এবং ইউটির ক্ষেত্রে কী হচ্ছে এক্সপেন্ডিচার মেজর। আচ্ছা, কোন ক্ষেত্রে আমাদের এক্সপেন্ডিচার ব্যয়টা বেশি হয়ে থাকে? সবচেয়ে ডিফেন্সের ক্ষেত্রে আমাদের বেশি হয়ে থাকে, তারপরে রুরাল ডেভেলপমেন্ট, তারপরে হোম অ্যাফেয়ার, তারপরে এগ্রিকালচার অ্যান্ড দ্য এক্টিভিটিজ, তারপরে এডুকেশন, তারপরে হেলথ, এইভাবে আমাদের চলতে থাকে। আচ্ছা, তারপরে আরবান ডেভেলপমেন্ট আছে, আইটি টেলিকম আছে, তারপরে রয়েছে আমাদের এনার্জি, তারপরে কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সায়েন্টিফিক ডিপার্টমেন্ট। এই খাতে প্রত্যেকটি খাতে কিন্তু এগুলো কিন্তু করোড়ে খরচ, ঠিক আছে, এই ক্ষেত্রে ব্যয় হয়। তোমাদের জন্য যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোন আয়ের সীমার উপর কোনো আয়কর প্রযোজ্য হবে না? সঠিক উত্তরটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে দাও। এবং থ্যাংক ইউ আজকের পর্যন্ত এই ভিডিও। এবং তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে দাও তাহলে ইএসপিএম টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, তোমরা PDF পেয়ে যাবে। থ্যাংক ইউ।